একদিন শাশুড়ির অপমান সহ্য করতে না পেরে আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। সবাই ভেবেছিল আমি আর ফিরব না। কিন্তু কয়েক বছর পরে যখন আমি আবার সেই বাড়িতে ফিরে এলাম, তখন আমার অবস্থান আগের মতো ছিল না। বাড়ির বড় লোহার গেটটার সামনে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ চুপ করেছিলাম। গেটটা আগের মতোই আছে, শুধু রংটা নতুন করা হয়েছে। অথচ এই গেটটা একদিন আমার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। ভেতর থেকে একজন কাজের মেয়ে এসে গেট খুলল। আমাকে দেখে সে একটু অবাক হলো। আপনি কাকে চান? আমি শান্ত গলায় বললাম, বলো, মেহেরিন এসেছে। মেয়েটা একটু দ্বিধায় পড়ে গেল। তারপর ভেতরে চলে গেল খবর দিতে। কিছুক্ষণ পরে যাকে দেখলাম তাকে আমি খুব ভালো করেই চিনি। আমার শাশুড়ি, সাবিনা বেগম। তিনি দরজার সামনে এসে দাঁড়ালেন। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে সেই আগের তাচ্ছিল্যটা এখনও আছে। তুমি? শব্দটা এমনভাবে বললেন যেন কোনো অচেনা মানুষকে দেখেছেন। আমি হালকা হাসলাম। হ্যাঁ, আমি। তিনি ঠোঁট বাঁকিয়ে বললেন, তুমি আবার এখানে কেন এসেছো এত বছর পরে? তার কণ্ঠে অবজ্ঞা স্পষ্ট ছিল। কিন্তু আজ অদ্ভুতভাবে আমার ভিতরে কোনো কষ্ট লাগছিল না। কারণ আজ আমি সেই আগের মেয়েটা না। আমি শুধু শান্তভাবে বললাম, কিছু কাজ ছিল, তাই এসেছি। তিনি হাসলেন। তোমার আবার এখানে কি কাজ? তার কথাটা শুনে আমার চোখের সামনে হঠাৎ কয়েক বছর আগের সেই দিনটা ভেসে উঠল, যেদিন আমি এই বাড়ি ছেড়ে বের হয়েছিলাম। তখন আমার বিয়ের বয়স মাত্র 1 বছর। আমি খুব সাধারণ একটি পরিবার থেকে এসেছিলাম। বাবা ছিলেন কলেজের শিক্ষক আর মা গৃহিণী। আমাদের পরিবারের টাকা খুব বেশি ছিল না, কিন্তু সম্মান ছিল। বিয়ের সময় সবাই বলেছিল আমি নাকি ভাগ্যবান, কারণ আমি শহরের এক ধনী পরিবারের ছেলের বউ হতে যাচ্ছি। আমার স্বামী রাশেদ, সে খারাপ মানুষ ছিল না, শান্ত স্বভাবের ছিল। কিন্তু একটা সমস্যা ছিল, সে কখনো পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে পারত না, বিশেষ করে তার মায়ের বিরুদ্ধে। শুরুতে শাশুড়ি আমাকে খুব ভালো ব্যবহার করতেন। আত্মীয়দের সামনে বলতেন আমার বৌমা খুব ভদ্র মেয়ে। আমি তখন সত্যি ভাবতাম আমি খুব ভাগ্যবতী। কিন্তু সেই সুখটা বেশি দিন টেকেনি। বিয়ের 1 মাস পর থেকেই সব কিছু বদলে গেল। একদিন সকালে আমি রান্নাঘরে রান্না করছিলাম। শাশুড়ি এসে হাঁড়ির ঢাকনা তুলে খাবার দেখে বললেন, এ রান্না কে খাবে? আমি একটু ভয় পেয়েছিলাম। আমি চেষ্টা করেছি ভালো করতে। তিনি তার ছেলের হাসি দিলেন। চেষ্টা? রান্না না জানলে আগে বলবে। আমার ছেলের জন্য এসব বাজে খাবার রান্না করতে হবে না। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, কারণ আমি ছোটবেলা থেকে শিখেছিলাম বড়দের সাথে তর্ক করতে নেই। কিন্তু সেই দিনটা ছিল শুধু শুরু। দিনের পর দিন তার কথা আরও খারাপ হতে লাগলো। আমি ঘর পরিষ্কার করতে বলতেন ঠিক হয়নি। আমি কাপড় ধরে বলতেন ঠিক মতো হয়নি। আমি রান্না করলে বলতেন স্বাদ নেই। সব কিছুতেই যেন তার সমস্যা। একদিন বিকেলে কয়েকজন আত্মীয় এসেছিলেন। আমি চা বানিয়ে নিয়ে গেলাম। শাশুড়ি সবার সামনে বললেন, এই মেয়েটা কোনো কাজই পারে না, সব কিছু আমাকে শিখাতে হয়। ঘরের সবাই হেসে উঠল। আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। সেদিন প্রথমবার আমার চোখে পানি এসেছিল। রাতে আমি রাশেদকে বললাম, তোমার মা আমাকে খুব অপমান করেন। রাশেদ একটু চুপ করে থাকলো। তারপর বলল, মা একটু রাগী, তুমি কিছু মনে করো না। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম সে অন্তত আমার কথা বুঝবে। কিন্তু সে শুধু বলল, সময় গেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় গেলে কিছুই ঠিক হয়নি, বরং সব কিছু আরও খারাপ হতে লাগলো। বিয়ের 1 বছর পার হওয়ার পর নতুন একটা বিষয় শুরু হলো, সন্তানের কথা। প্রতিদিন শাশুড়ি আমাকে একটাই কথা বলতেন, তোমার কোনো সন্তান হচ্ছে না কেন? আমি লজ্জায় মাথা নিচু করে থাকতাম। তিনি মাঝে মাঝে বলতেন, এই মেয়ের জন্যই আমার ছেলের বংশ শেষ হয়ে যাবে। একদিন দুপুরে তিনি আত্মীয়দের সামনে বললেন, আমি ভাবছি রাশেদের আবার বিয়ে দেব। ঘরটা এক মুহূর্তেই চুপ হয়ে গিয়েছিল। আমার হাত থেকে গ্লাসটা প্রায় পড়েই যাচ্ছিল। আমি রাশেদের দিকে তাকালাম। সে মাথা নিচু করে বসেছিল, একটাও কথা বলেনি। সেই মুহূর্তে আমি বুঝে গিয়েছিলাম এই বাড়িতে আমার কোনো জায়গা নেই। কিন্তু যেদিন আমি বাড়ি ছেড়ে চলে গেলাম, সেই দিনটা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেদিন বাড়িতে অনেক অতিথি ছিল। আমি সারাদিন রান্না করেছি। সবাই খাওয়ার পর শাশুড়ি হঠাৎ সবার সামনে বললেন, এই মেয়েটা আমার ছেলের জীবনের সবচেয়ে বড় ভুল। সবাই আমার দিকে তাকিয়েছিল। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। তারপর তিনি বললেন,
আমি চাইলেই আজই তাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। সেই মুহূর্তে মনে হয়েছিল আমার বুকের ভেতর কিছু একটা ভেঙে গেছে। আমি ধীরে ধীরে বললাম, ঠিক আছে, আমি নিজেই চলে যাচ্ছি। ঘরের নিস্তব্ধতা নেমে এলো। কেউ ভাবিনি আমি সত্যি এই কথা বলবো। আমি ঘরে গিয়ে ছোট একটা ব্যাগ গোছালাম। বের হওয়ার সময় কেউ আমাকে থামায়নি। শুধু শাশুড়ি বলেছিলেন, ভালোই হয়েছে, এ বাড়ি থেকে একটা ঝামেলা কমলো। সেদিন রাতেই আমি চলে গিয়েছিলাম। পিছনে একবারও তাকাইনি, কারণ আমি জানতাম পিছনে আমার জন্য কিছুই নেই। কিন্তু আজ কয়েক বছর পরে আমি আবার সে বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। শাশুড়ি এখনও দরজার সামনে দাঁড়িয়ে। তিনি বললেন, কাজ শেষ হলে চলে যেও, এখানে বেশি সময় দাঁড়িয়ে থাকার দরকার নেই। আমি শান্তভাবে বললাম, আমি বেশি সময় নেব না। তারপর ধীরে ধীরে ব্যাগ থেকে একটা ফাইল বের করলাম। তিনি ভ্রুকুচকে বললেন, ওটা কি? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, কিছু কাগজ। তিনি বিরক্ত হয়ে বললেন, কাগজ নিয়ে এখানে কেন এসেছো? আমি খুব ধীরে বললাম, কারণ এই কাগজগুলো দেখলে আপনার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কী উত্তর? আমি ফাইলটা তার দিকে বাড়িয়ে দিলাম। তারপর শান্ত গলায় বললাম, এবাড়ির মালিকানার কাগজ। তার মুখের রং এক মুহূর্তেই বদলে গেল, কারণ তিনি তখনও জানতেন না যে মেয়েকে তিনি একদিন অপমান করে এ বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আজ সেই মেয়ে এবাড়ির নতুন মালিক। আমি ফাইলটা শাশুড়ির দিকে বাড়িয়ে দিলাম। এবাড়ির মালিকানার কাগজ। তিনি প্রথমে আমার মুখের দিকে তাকালেন, তারপর কাগজের দিকে, যেন বুঝতে পারছিলেন না আমি মজা করছি নাকি সত্যি বলছি। তুমি কি পাগল হয়ে গেছো? তিনি ঠান্ডা গলায় বললেন, এবারে আমার স্বামীর, তারপরে আমার ছেলে হবে। তোমার মতো একটা মেয়ের এখানে মালিকানা আসবে কোথা থেকে? আমি কিছু বললাম না, শুধু ফাইলটা তার হাতে দিলাম। তিনি বিরক্ত মুখে কাগজটা খুললেন। প্রথম কয়েক লাইন পড়তেই তার ভ্রু কুঁচকে গেল। তারপর আবার বললেন। এবার তার চোখ বড় হয়ে গেল। ঠিক তখনই ভেতর থেকে একটা কণ্ঠ শোনা গেল, কি হয়েছে মা? আমি তাকিয়ে দেখলাম রাশেদ দরজার দিকে আসে। কয়েক বছর পর তাকে দেখছি। সে একটু থেমে গেল আমাকে দেখে। তার চোখে বিস্ময় স্পষ্ট। মেহরিন, আমি হালকা মাথা নেড়ে বললাম, কেমন আছো? সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, যেন বুঝতে পারছে না আমি সত্যিই এখানে দাঁড়িয়ে আছি। এরই মধ্যে শাশুড়ি হঠাৎ চিৎকার করে উঠলেন, রাশেদ, এটা দেখ। তিনি কাগজটা তার হাতে দিলেন। রাশেদ কাগজটা পড়তে লাগলো। তার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে বদলাতে লাগলো। এটা এটা কিভাবে সম্ভব? সে ফিসফিস করে বলল। আমি শান্তভাবে বললাম, সম্ভব হয়েছে। কিছুক্ষণ কেউ কথা বলল না। হঠাৎ শাশুড়ি আমার দিকে ঘুরে দাঁড়ালেন। তুমি আমাদের সাথে মজা করছো? তার গলায় রাগ আর ভয় মিশেছিল। আমি মাথা নাড়লাম, না, আমি মজা করছি না। রাশেদ আবার কাগজের দিকে তাকালো। এই বাড়ি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, আর নতুন মালিক আমি। তার কথা শেষ করলাম আমি। ঘরের বাতাস যেন এক মুহূর্তেই ভারী হয়ে গেল। শাশুড়ি চেয়ারে বসে পড়লেন। অসম্ভব, তিনি বিড়বিড় করে বললেন। আমি জানতাম এই খবরটা তাদের জন্য সহজ হবে না, কারণ তারা ভাবত আমি সেই দুর্বল মেয়েটা যে একদিন অপমান সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু তারা জানতো না সেই রাতটার পর আমার জীবনে কি হয়েছিল। সেদিন যখন আমি বাড়ি ছেড়ে বের হয়েছিলাম, তখন রাত প্রায় 10টা। আমার কাছে ছিল শুধু একটা ছোট ব্যাগ আর কিছু টাকা। আমি সোজা বাবার বাড়িতে গিয়েছিলাম। বাবা দরজা খুলে আমাকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন। এই সময় কি হয়েছে? আমি কিছু বলিনি, শুধু কেঁদে ফেলেছিলাম। সে রাতেই আমি সব বলেছিলাম। শাশুড়ির অপমান, আত্মীয়দের সামনে লজ্জা, দ্বিতীয় বিয়ের কথা, সব। বাবা অনেকক্ষণ চুপ করেছিলেন। তারপর শুধু বলেছিলেন, তুমি আর সেই বাড়িতে ফিরে যাবে না। সেই কথাটা শুনে আমার বুকটা হালকা হয়ে গিয়েছিল, কারণ প্রথমবার কেউ আমার পাশে দাঁড়িয়েছিল। পরের কয়েক মাস খুব কঠিন ছিল। অনেক আত্মীয় নানান কথা বলতো। মেয়েরা কি এভাবে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসে? সমাজে মুখ দেখানো যাবে না। কিন্তু বাবা এসব কথায় কান দেননি। তিনি শুধু বলেছিলেন, মানুষের সম্মান সবচেয়ে বড়। সেই সময় আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি নিজের পায়ে দাঁড়াবো। আমি আগে থেকেই পড়াশোনা করতাম,
বিয়ের আগে আমি ব্যবসা ব্যবস্থাপনায় পড়ছিলাম। বিয়ের কারণে মাঝপথে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। আমি আবার পড়াশোনা শুরু করলাম। দিনে ক্লাস, রাতে পড়াশোনা, সেই সাথে একটা ছোট চাকরিও করতাম। শুরুতে খুব কষ্ট হতো, কিন্তু ধীরে ধীরে সবকিছু সহজ হতে লাগলো। একদিন আমার এক শিক্ষক আমাকে বললেন, তুমি ব্যবসা শুরু করার কথা ভেবেছো? আমি অবাক হয়েছিলাম। আমি? ব্যবসা? তিনি হেসে বললেন, তোমার মাথা খুব পরিষ্কার, চেষ্টা করলে পারবে। সেই কথাটা আমার মাথায় ঘুরতে লাগলো। আমি ছোট করে একটা অনলাইন ব্যবসা শুরু করলাম। শুরুতে খুব বেশি বিক্রি হতো না, কিন্তু আমি হাল ছাড়িনি। দিনরাত পরিশ্রম করেছি। 1 বছর পর আমার ব্যবসা একটু দাঁড়ালো। 2 বছর পর সেটা বড় হতে শুরু করলো। 3 বছর পরে আমি নিজের একটা অফিস খুললাম। আজ আমার কোম্পানিতে প্রায় 50 জন মানুষ কাজ করে। আমি যখন প্রথম কর্মচারীদের বেতন দিয়েছিলাম, তখন আমার চোখে পানি এসে গিয়েছিল, কারণ আমি বুঝেছিলাম আমি সত্যিই বদলে গেছি। কিন্তু এবারের সাথে আমার গল্প তখনও শেষ হয়নি। কয়েক মাস আগে হঠাৎ খবর পেলাম এবারের মালিক অর্থাৎ রাশেদ বড় একটা ঋণে পড়ে গেছেন। ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। ব্যাংক শেষ পর্যন্ত বাড়িটা নিলামে তোলার সিদ্ধান্ত নেয়। আমি যখন খবরটা শুনলাম, তখন অনেকক্ষণ চুপ করেছিলাম। এ বাড়িটা একসময় আমারও ছিল। এখানে আমি স্বপ্ন দেখেছিলাম। এখানে আমি সবচেয়ে বেশি অপমান সহ্য করেছি। শেষ পর্যন্ত আমি একটা সিদ্ধান্ত নিলাম। নিলামের দিন আমি সেখানে গেলাম। অনেক লোক ছিল। শেষ পর্যন্ত সবচেয়ে বড় দরটা আমিই দিলাম। আর সেইভাবেই এবারের মালিক হয়ে গেলাম। বর্তমানে ফিরে এলাম। রাশেদ এখনও কাগজটা হাতে ধরে আছে। সে ধীরে ধীরে বলল, তুমি এই বাড়ি কিনেছ? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। শাশুড়ি হঠাৎ উঠে দাঁড়ালেন। মানে কি? তুমি কি আমাদের বাড়ি থেকে বের করে দেবে? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, আপনারা এখনও এখানে থাকতে পারেন। তিনি অবাক হয়ে গেলেন। কি বললে? আমি শান্তভাবে বললাম, আমি কাউকে আজই বের করে দিতে আসিনি। রাশেদ আমার দিকে তাকিয়েছিল। তার চোখে অদ্ভুত একটা অনুভূতি, হয়তো লজ্জা, হয়তো আফসোস, হয়তো দুটোই। সে ধীরে ধীরে বলল, মেহরিন, আমি আমি হাত তুলে থামালাম। কিছু বলার দরকার নেই। ঘরে নীরবতা নেমে এলো। আমি দরজার দিকে হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই শাশুড়ি আবার বললেন, তুমি কেন এটা করলে? আমি থামলাম। ধীরে ধীরে তার দিকে ফিরে তাকালাম। তারপর বললাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম একদিন যাকে আপনারা তুচ্ছ করেছিলেন, সে যদি আবার ফিরে আসে, তখন কেমন লাগে। তার মুখে কোনো কথা ছিল না। আর সেই মুহূর্তে আমি বুঝলাম, এ বাড়িতে আজ প্রথমবার আমি হেরে যাইনি। আমি দরজার দিকে হাঁটতে শুরু করেছিলাম। পেছনে ভারী নীরবতা। ঠিক তখনই রাশিদের কণ্ঠ শুনলাম, মেহরিন, একটু দাঁড়াও। আমি থেমে গেলাম, কিন্তু ঘুরে তাকালাম না। কয়েক সেকেন্ড পরে ধীরে ধীরে ফিরে তাকালাম। রাশেদ দরজার কাছে দাঁড়িয়ে আছে। তার চোখে এমন এক ধরনের অস্বস্তি যা আমি আগে কখনো দেখিনি। তুমি কি একটু ভেতরে বসবে? সে বলল। শাশুড়ি তৎক্ষণাৎ বললেন, কেন বসবে? তার তো কাজ শেষ, এখন চলে যাক। আমি শান্ত গলায় বললাম, থাক, আমি কয়েক মিনিট বসতে পারি। ড্রয়িং রুমটা আগের মতোই আছে। একই সোফা, একই আলমারি, একই দেয়ালের ছবি। কিন্তু আজ একটা জিনিস আলাদা। আজ আমি অতিথি না, এবাড়ির মালিক হিসেবে এখানে বসেছি। আমি সোফায় বসলাম। রাশেদ আমার সামনে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ কেউ কথা বলল না। তারপর সে ধীরে বলল, তুমি সত্যি অনেক বদলে গেছো। আমি হালকা হাসলাম। সময় মানুষকে বদলে দেয়। সে মাথা নিচু করল। তুমি কি আমাকে ঘৃণা করো? প্রশ্নটা শুনে আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম। তারপর বললাম, আগে করতাম। সে একটু চমকে উঠল। আমি বললাম, কিন্তু এখন আর করি না। কেন? আমি শান্তভাবে বললাম, কারণ আমি বুঝেছি ঘৃণা ধরে রাখলে শুধু নিজেরই ক্ষতি হয়। ঘরের বাতাস আবার নীরব হয়ে গেল। ঠিক তখনই শাশুড়ি হঠাৎ বললেন, তুমি কি আমাদের বাড়ি নিতে এসেছো? আমি তার দিকে তাকালাম। বাড়ি তো ইতিমধ্যে আমার। তিনি রাগে ফুঁসছিলেন। আমি এই বাড়ি ছাড়ব না। আমি শান্তভাবে বললাম, আমি তো আপনাকে ছাড়তে বলিনি। তিনি থেমে গেলেন। আমি ধীরেই বললাম, আপনারা এখানে থাকতে পারেন, কিন্তু একটা বিষয় আপনাদের জানতে হবে। রাশেদ ভ্রু কুঁচকাল। কি বিষয়? আমি ফাইল থেকে আরেকটা কাগজ বের করলাম। এই বাড়ি এখন আমার কোম্পানির নামে রেজিস্ট্রি করা। মানে? আমি বললাম,
মানে এই বাড়ি এখন একটা প্রজেক্টের অংশ। শাশুড়ি বিরক্ত হয়ে বললেন, কোন প্রজেক্ট? আমি একটু সামনে ঝুঁকলাম। আমি এই বাড়িটাকে একটা ট্রেনিং সেন্টার বানানোর পরিকল্পনা করেছি। ঘরে আবার নীরবতা নেমে এলো। রাশেদ অবাক হয়ে বলল, ট্রেনিং সেন্টার? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, এমন মেয়েদের জন্য যারা জীবনে অপমান আর কষ্টের মধ্য দিয়ে গেছে। শাশুড়ি ঠোঁট বাঁকিয়ে বললেন, তুমি আবারও নাটক করছো। আমি তার দিকে তাকালাম না। আমি শুধু একটা সুযোগ দিতে চাই। রাশেদ ধীরে বলল, তুমি এত কিছু করলে আমাদের কিছু না বলেই? আমি একটু হেসেই বললাম, তোমরা তো কখনো জানতেই চাওনি আমি কেমন আছি। সে চুপ করে গেল। তার চোখে এবার সত্যি আফসোস দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পরে সে বলল, আমি জানি আমি ভুল করেছি। আমি কিছু বললাম না। সে আবার বলল, সেদিন যখন তুমি চলে গিয়েছিলে আমি তোমাকে থামাতে পারিনি। আমি শান্তভাবে বললাম, তুমি তো চেষ্টাও করনি থামাতে। তার মাথা আরও নিচু হয়ে গেল। শাশুড়ি বিরক্ত হয়ে বললেন, এখন এসব কথা বলে লাভ কি? আমি ধীরে উঠে দাঁড়ালাম, ঠিকই বলেছেন, অতীত নিয়ে কথা বলে লাভ নেই। আমি দরজার দিকে হাঁটতে লাগলাম। ঠিক তখনই রাশিদ আবার বলল, মেহরিন, একটা কথা বলবো। আমি থামলাম। বলো। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে বলল, তুমি চলে যাওয়ার পর সব কিছু বদলে গিয়েছিল। আমি ভ্রু কুঁচকালাম। কিভাবে? সে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বাবার ব্যবসা তখনই খারাপ হতে শুরু করে। আমি শুনেছিলাম ঋণ বাড়তে লাগলো, ব্যাংকের চাপ বাড়ল। শেষ পর্যন্ত? সে থেমে গেল। আমি বললাম, শেষ পর্যন্ত? সে ধীরে বলল, বাবা এই ধাক্কা সহ্য করতে পারেননি। আমি চুপ হয়ে গেলাম। 3 বছর আগে তিনি মারা গেছেন। ঘরটা হঠাৎ খুব ভারী হতে লাগলো। আমি এটা জানতাম। কিছুক্ষণ আমি কিছু বললাম না। তারপর ধীরে বললাম, আমি দুঃখিত। রাশেদ মাথা নেড়ে বলল, তার মৃত্যুর পর সব কিছু আরও খারাপ হয়ে যায়। আমি বললাম, তাই ব্যাংক বাড়িটা নিলামে তোলে? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ। শাশুড়ি তখন চুপ করে বসেছিলেন। হঠাৎ তিনি ধীরে বললেন, তুমি কি আমাদের এখানে দয়া দেখিয়ে থাকতে দিচ্ছ? তার গলায় সে আগের অহংকারটা আর ছিল না। আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলাম। এই সে মানুষ যিনি একদিন বলেছিলেন আমি এবারই ঝামেলা। আজ তিনি আমার কাছে অনুমতি চাইছেন। জীবন কখন কিভাবে ঘুরে যায় কেউ জানে না। আমি ধীরে বললাম, আপনারা থাকতে পারবেন। রাশিদ অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি বললাম, কিন্তু একটা শর্ত আছে। শাশুড়ি তাড়াতাড়ি বললেন, কি শর্ত? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর শান্তভাবে বললাম, এ বাড়িতে যারা থাকবে তাদের কাউকে আর কখনো অপমান করা যাবে না। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। শাশুড়ি মাথা নিচু করে বসে রইলেন। আমি দরজার দিকে হাঁটতে লাগলাম। ঠিক বের হওয়ার আগে রাশিদ আবার বলল, মেহরিন। আমি ফিরে তাকালাম। সে ধীরে বলল, তুমি সত্যি অনেক বড় হয়ে গেছো। আমি হালকা হাসলাম। না রাশিদ, আমি বড় হইনি। আমি কয়েক সেকেন্ড থামলাম। তারপর বললাম, আমি শুধু শিখেছি অপমানের জবাব সবসময় শব্দ দিয়ে দিতে হয় না। তার চোখে এক মুহূর্তের জন্য পানি চকচক করে উঠল। আমি আর কিছু বললাম না। ধীরে ধীরে গেটের বাইরে বের হয়ে এলাম। সন্ধ্যার আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। রাস্তার বাতিগুলো একে একে জ্বলছে। আমি গাড়ির দিকে হাঁটছিলাম। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, মেহরিন, একটু দাঁড়াও। আমি থেমে পেছনে তাকালাম। রাশেদ দ্রুত হেঁটে আমার দিকে আসছে। তার মুখে অদ্ভুত একটা দ্বিধা, যেন সে অনেক কিছুই বলতে চায়, কিন্তু ঠিক কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। আমি শান্ত গলায় বললাম, আর কিছু বলার আছে? সে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর বলল, তুমি কি একটু সময় দিতে পারবে? আমি গাড়ির দরজা পাশে দাঁড়িয়ে বললাম, বলো। সে গভীর নিঃশ্বাস ফেল। তুমি কি জানো, তুমি চলে যাওয়ার পর মা অনেকদিন তোমার কথা বলতো। আমি একটু অবাক হলাম। কি বলতো? রাশেদ একটু তিক্তভাবে হাসল। শুরুতে তিনি বলতেন তুমি নাকি অকৃতজ্ঞ, তুমি নাকি এবারের সম্মান নষ্ট করেছ। আমি কিছু বললাম না। সে আবার বলল, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে তার কথাগুলো বদলাতে লাগলো। আমি ভ্রু কুঁচকালাম। মানে? রাশেদ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, বাবা মারা যাওয়ার পর মা অনেক বদলে গিয়েছিল। আমি শান্তভাবে বললাম, মানুষ কষ্ট পেলে বদলায়। সে মাথা নাড়ল। হয়তো, কিন্তু একটা কথা আছে যা আমি কখনো কাউকে বলিনি। আমি তাকিয়ে রইলাম। কি কথা? সে চারপাশে তাকালো, যেন কেউ শুনছে কিনা দেখতে চাইছে। তারপর ধীরে বলল, তুমি যে কারণে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে
সেটা পুরো সত্য ছিল না। আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন হয়ে গেল। মানে, সে একটু দ্বিধা করল, তারপর বলল, মা যেভাবে তোমাকে অপমান করত তার পেছনে একটা কারণ ছিল। আমি ঠান্ডা গলায় বললাম, অপমানের আবার কারণ থাকে? রাশেদ মাথা নিচু করল। আমি জানি এটা ভুল ছিল, কিন্তু সত্যিটা অন্যরকম। আমি এবার স্পষ্ট বিরক্ত হলাম। তুমি কি বলতে চাও? সে ধীরে বলল, মা তোমাকে ইচ্ছে করে দূরে ঠেলে দিত। আমি অবাক হয়ে গেলাম। কেন? রাশেদ আমার চোখের দিকে তাকালো। কারণ বাবা তোমাকে খুব পছন্দ করতেন। আমি এক মুহূর্ত কিছুই বুঝতে পারলাম না। তাতে সমস্যা কোথায়? সে একটু কষ্টের হাসি দিল। সমস্যা ছিল মায়ের মনে। আমি ধীরে বললাম, সোজা করে বলো। সে কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর বলল, মা ভাবতেন বাবা তোমাকে নিজের মেয়ের মতো না, অন্যভাবে দেখছেন। আমার মাথার ভিতর যেন বাজ পড়ল। কি? আমি বিশ্বাসই করতে পারছিলাম না। রাশেদ তাড়াতাড়ি বলল, আমি কখনো এটা বিশ্বাস করিনি। আমার গলা ঠান্ডা হয়ে গেল। তোমার মা এটা বিশ্বাস করতেন? সে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ। আমি কয়েক মুহূর্ত কিছু বলতে পারলাম না। আমার মাথার ভেতর সেই সব দিনের দৃশ্য ঘুরতে লাগলো। শাশুড়ির অকারণ রাগ, অকারণ অপমান, অকারণ সন্দেহ, সবকিছু হঠাৎ যেন নতুনভাবে বোঝা যাচ্ছে। আমি ধীরে বললাম, তোমার বাবা কি জানতেন? রাশেদ বলল, হয়তো কিছুটা বুঝতেন। তাহলে তিনি কিছু বলেননি কেন? রাশেদ দীর্ঘশ্বাস ফেলল। তিনি সবসময় বাড়ির শান্তি রাখতে চাইতেন। আমার বুকের ভেতর রাগ জমতে লাগলো। তাই তোমার মা আমাকে অপমান করতেন, আর সবাই চুপ করে থাকতো। রাশেদ মাথা নিচু করল। আমি তখন দুর্বল ছিলাম। আমি তীক্ষ্ণ গলায় বললাম, তুমি এখনো দুর্বল। সে কিছু বলল না। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ সে বলল, কিন্তু গল্প এখানেই শেষ না। আমি বিরক্ত হয়ে বললাম, আর কি বাকি আছে? সে ধীরে বলল, বাবা মারা যাওয়ার আগে একটা কথা বলেছিলেন। আমি তাকালাম। কি কথা? রাশেদের চোখে হালকা কষ্ট। তিনি বলেছিলেন তিনি জীবনে অনেক ভুল করেছেন। আমি চুপ করে রইলাম। রাশেদ আবার বলল, তার সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে রক্ষা না করা। আমার বুকটা কেমন যেন হয়ে গেল। আমি ফিসফিস করে বললাম, তিনি সত্যি এটা বলেছিলেন? রাশেদ মাথা নাড়ল। হ্যাঁ। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইলাম। রাস্তার বাতির আলো আমাদের ওপর পড়ছে। হঠাৎ রাশেদ বলল, আরেকটা কথা আছে। আমি বললাম, কি? সে ধীরে বলল, বাবা মারা যাওয়ার আগে একটা উইল করে গিয়েছিলেন। আমি ভ্রু কুঁচকালাম। উইল? সে মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু সে উইল কখনো প্রকাশ করা হয়নি। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? রাশেদ একটু অস্বস্তি নিয়ে বলল, কারণ সেই উইলে একটা নাম ছিল। আমার বুক ধক করে উঠল। কার নাম? সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে বলল, তোমার নাম। আমি এক মুহূর্তে নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। কি বললে? রাশেদ আমার দিকে তাকিয়ে বলল, বাবা তার সম্পত্তির একটা বড় অংশ তোমার নামে লিখে দিয়েছিলেন। চারপাশের পৃথিবী যেন এক মুহূর্তেই থেমে গেল। আমি ফিসফিস করে বললাম, কিন্তু কেউ তো আমাকে এটা বলেনি। রাশেদ ধীরে বলল, কারণ মা সেই উইল লুকিয়ে রেখেছিলেন। আমার বুকের ভেতর রাগ, বিস্ময় আর অবিশ্বাস একসাথে ঘুরতে লাগলো। আমি ধীরে বললাম, তাহলে সত্যিটা এতদিন লুকানো ছিল? রাশেদ মাথা নাড়ল। হ্যাঁ। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর ধীরে বললাম, উইলটা এখন কোথায়? রাশেদ আমার চোখের দিকে তাকালো। তার কণ্ঠ খুব নিচু। আমি জানি না। সে একটু থামল, তারপর আবার বলল, কিন্তু আমি সন্দেহ করি মা এখনও সেটা লুকিয়ে রেখেছেন। আমি গেটের দিকে তাকালাম, ওই বাড়িটার দিকে। আমি কয়েক সেকেন্ড গেটের সামনে দাঁড়িয়ে রইলাম, তারপর ধীরে ধীরে আবার সেই বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। রাশেদ অবাক হয়ে আমার দিকে তাকালো। তুমি কি সত্যি আবার ভেতরে যাচ্ছ? আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ, মনে হচ্ছে আজই কিছু প্রশ্নের উত্তর পাওয়া দরকার। বাড়ির দরজাটা এখনও খোলা ছিল। ভেতরে আলো জ্বলছে। আমি ধীরে ধীরে ড্রয়িং রুমে ঢুকলাম। শাশুড়ি সাবিনা বেগম সোফায় বসেছিলেন। আমাকে আবার ঢুকতে দেখে তিনি স্পষ্ট বিরক্ত হলেন। তুমি আবার কেন ফিরলে? আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। একটা কথা জিজ্ঞেস করতে। কী কথা?
আমি কয়েক সেকেন্ড তার চোখের দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে বললাম, বাবা মারা যাওয়ার আগে একটা উইল করেছিলেন, তাই না? আমার কথা শুনে তার মুখের রং বদলে গেল। তিনি দ্রুত রাশেদের দিকে তাকালেন। তুই ওকে কি বলেছিস? রাশেদ ধীরে বলল, আমি শুধু সত্যি কথাটি বলেছি। শাশুড়ি বিরক্ত হয়ে বললেন, কোন সত্যি? এসব বাজে কথা। আমি শান্ত গলায় বললাম, উইলটা কোথায়? তিনি হেসে উঠলেন, কিন্তু সেই হাসির মধ্যে অস্বস্তি ছিল। তুমি কি ভাবছো এই বাড়ি নিয়েছে দেখে এখন সম্পত্তির দাবি করবে? আমি মাথা নাড়লাম। আমি কোনো দাবি করতে আসিনি, আমি শুধু সত্যিটা জানতে চাই। তিনি রাগিয়ে বললেন, কোনো উইল ছিল না। ঠিক তখনই রাশেদ বলল, মা, আমি নিজের চোখে দেখেছি। ঘরটা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। শাশুড়ি ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, তুই কি বলতে চাস? রাশেদ এবার দৃঢ় গলায় বলল, বাবা মারা যাওয়ার 1 সপ্তাহ আগে আমাকে উইলটা দেখিয়েছিলেন। আমি চুপ করে শুনছিলাম। রাশেদ বলল, তিনি বলেছিলেন তিনি তার সম্পত্তির একটা অংশ মেহেরিনের নামে লিখে দিয়েছেন। শাশুড়ির মুখ শক্ত হয়ে গেল। তোর বাবা তখন অসুস্থ ছিল। কি বলেছি কি বলেনি তুই ঠিক মনে করতে পারছিস না। আমি ধীরে বললাম, আপনি উইলটা লুকিয়ে রেখেছেন। তিনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তুমি সীমা ছাড়াচ্ছ। আমি শান্তভাবেই বললাম, হয়তো, কিন্তু সত্যিটা জানার অধিকার আমার আছে। কিছুক্ষণ কেউ কথা বলল না। তারপর হঠাৎ শাশুড়ি ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। তার মুখে ক্লান্তির ছাপ। তিনি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর খুব নিচু গলায় বললেন, হ্যাঁ, উইল ছিল। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। রাশেদ অবাক হয়ে তাকালো। মা, তিনি হাত তুলে থামালেন। কিন্তু আমি সেটা লুকিয়েছিলাম। আমি ধীরে জিজ্ঞেস করলাম, কেন? তিনি কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন। তারপর বললেন, কারণ আমি রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি চুপ করে রইলাম। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোর শ্বশুর তোকে খুব পছন্দ করত। সে সবসময় বলতো তুই খুব সাহসী মেয়ে। তার চোখে অদ্ভুত একটা অনুভূতি। আমি সেটা সহ্য করতে পারতাম না। রাশিদ অবাক হয়ে বলল, মা। তিনি বললেন, আমি ভাবতাম সে তোকে আমার থেকে বেশি গুরুত্ব দেয়। আমি তখন ধীরে বললাম, তাই আপনি আমাকে ঘৃণা করতেন? তিনি মাথা নিচু করলেন। হ্যাঁ। তার গলা কাঁপছিল। আমি বুঝতে পারিনি আমি কত বড় ভুল করেছি। ঘরে ভারী নীরবতা। তারপর তিনি ধীরে বললেন, যেদিন তুই বাড়ি ছেড়ে চলে গেলি সেদিন তোর শ্বশুর আমার উপর খুব রাগ করেছিলেন। আমি অবাক হয়ে তাকালাম। তিনি বললেন, তিনি বলেছিলেন আমি একটা ভালো মানুষকে হারালাম। আমার বুকটা কেমন যেন হয়ে গেল। তিনি আবার বললেন, তারপর তিনি সে উইল করলেন। রাশেদ ধীরে জিজ্ঞেস করল, উইলটা এখন কোথায়? শাশুড়ি কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন। তারপর ধীরে বললেন, ওপরের ঘরের আলমারিতে। আমরা তিনজনই কয়েক মুহূর্ত নীরব। আমি ধীরে বললাম, আপনি এতদিন এটা লুকিয়ে রেখেছিলেন? তিনি মাথা নিচু করলেন। কারণ আমি ভয় পেয়েছিলাম। কিসের ভয়? তিনি আমার দিকে তাকালেন। তার চোখে প্রথমবার সত্যিকারের অনুশোচনা। ভয় ছিল, যদি তুই একদিন ফিরে আসিস। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর ধীরে বললাম, আমি তো ফিরেছি। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। রাশিদ ধীরে বলল, মা, উইলটা এনে দাও। শাশুড়ি ধীরে উঠে দাঁড়ালেন। তার হাঁটাটা আগের মতো শক্ত ছিল না। তিনি সিঁড়ির দিকে হাঁটতে লাগলেন। আমরা নিচে দাঁড়িয়ে রইলাম। কয়েক মিনিট পর তিনি আবার নিচে নামলেন। তার হাতে একটা পুরনো ফাইল। তিনি সেটা টেবিলের ওপরে রাখলেন। এইটা। আমার বুকের ভেতর ধকধক করছে। রাশেদ ধীরে ফাইলটা খুলল, কাগজটা বের করল। আমরা তিনজনই কাগজটার দিকে তাকিয়ে আছি। ঠিক তখনই রাশেদের চোখ হঠাৎ বড় হয়ে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে কাগজটার দিকে তাকিয়ে রইল। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে? সে ধীরে মাথা তুলল। তার মুখে অবাক আর বিস্ময়ের মিশ্র অভিব্যক্তি। সে ফিসফিস করে বলল, মেহরিন, এটা শুধু সম্পত্তির উইল না। আমার বুক কেঁপে উঠল। তাহলে? রাশেদ ধীরে বলল, এখানে একটা গোপন কথা লেখা আছে। আমি অবাক হয়ে তাকালাম। কি কথা? রাশেদ কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব নিচু গলায় বলল, এই উইলে লেখা আছে তোমার অতীত সম্পর্কে এমন একটা সত্য যা আমরা কেউই জানতাম না। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আমি ধীরে বললাম, কোন সত্য?
রাশেদ কাগজটার দিকে তাকিয়ে রইল। তারপর ফিসফিস করে বলল, এই উইলে লেখা আছে তুমি শুধু এই পরিবারের বউ না। আমার নিঃশ্বাস আটকে গেল। তাহলে? সে ধীরে বলল, তুমি এই পরিবারের রক্তের মানুষ। রাশেদের কথাটা শুনে আমার মনে হলো সময় যেন থেমে গেছে। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। আমি কয়েক সেকেন্ড কোনো শব্দ করতে পারলাম না। আমি ধীরে জিজ্ঞেস করলাম, তুমি কি বলছো? রাশেদ এখনও কাগজটার দিকে তাকিয়ে আছে। তার হাত একটু কাঁপছে। আমি সামনে এগিয়ে গেলাম। উইলে ঠিক কি লেখা আছে? সে গভীর নিঃশ্বাস নিল। তারপর কাগজটা আমার দিকে বাড়িয়ে দিল। তুমি নিজেই পড়ো। আমার হাতেও হালকা কাঁপুনি ছিল। আমি ধীরে কাগজটা হাতে নিলাম। উইলের ওপরের অংশে সম্পত্তির বন্টনের কথা লেখা, কিন্তু নিচের দিকে একটা আলাদা অনুচ্ছেদ। আমি পড়তে শুরু করলাম। কয়েক লাইন পড়তেই আমার বুকের ভেতর ধক করে উঠল। কাগজে লেখা ছিল, যদি কোনোদিন মেহরিন এই উইলটি পড়ে, তাহলে সে যেন জানে আমি তাকে শুধু পুত্রবধূ হিসেবে দেখিনি, কারণ সে আমার নিজের রক্তের মানুষ। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি আবার পড়লাম, কিন্তু এবার শব্দগুলো আরও পরিষ্কার হয়ে উঠল। অনেক বছর আগে আমি একটি ভুল করেছিলাম। সেই ভুলের ফল আজও আমাকে তাড়া করে। মেহরিন আমার সেই অতীতের সাথে জড়িয়ে আছে। আমার মাথা ঘুরতে লাগলো। আমি ধীরে বললাম, এটা এটা কি বোঝাচ্ছে? রাশেদ আমার দিকে তাকালো। তার চোখে অবিশ্বাস। বাবা লিখেছেন তুমি নাকি তার অতীতের সাথে জড়িত। শাশুড়ি চুপ করে বসেছিলেন। হঠাৎ তিনি ধীরে বললেন, আমি জানতাম না সে এত কিছু লিখে গেছে। আমি তার দিকে তাকালাম। আপনি কি কিছু জানতেন? তিনি ধীরে মাথা নাড়লেন। না। তার কণ্ঠে ক্লান্তি ছিল। আমি আবার কাগজের দিকে তাকালাম। উইলের শেষ অংশে আরও কয়েকটা লাইন। আমি বহু বছর আগে এক মেয়েকে সাহায্য করেছিলাম। সে তখন একা ছিল, সমাজের কাছে অবহেলিত। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি তাকে এবং তাদের সন্তানকে কখনো অবহেলা করব না। আমার বুকের ভেতর কেমন যেন হয়ে গেল। আমি ফিসফিস করে বললাম, তার সন্তান? রাশেদ ধীরে বলল, মেহরিন, এখানে লেখা আছে সেই সন্তান তুমি হতে পারো। আমার হাত থেকে কাগজটা প্রায় পড়ে যাচ্ছিল। না, এটা অসম্ভব। আমার মাথায় ঝড় বয়ে যাচ্ছে। আমার বাবা, যাকে আমি এতদিন বাবা বলে জেনেছি, তিনি কি তাহলে আমার আসল বাবা না? আমি ধীরে সোফায় বসে পড়লাম। এটা এটা ভুল। রাশেদ শান্ত গলায় বলল, হয়তো আমরা পুরো সত্যটাই জানি না। আমি কাগজটা আবার পড়লাম। শেষ লাইনে লেখা, যদি কখনো সত্য জানার প্রয়োজন হয়, তাহলে পুরনো লাল বাক্সটা খুলবে। সেখানে সব উত্তর আছে। আমি মাথা তুললাম। লাল বাক্স? শাশুড়ি হঠাৎ চমকে উঠলেন। ওটা? রাশেদ তাকালো। কি মা? তিনি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, তোর বাবার একটা লাল কাঠের বাক্স ছিল। আমার বুকে ধক ধক আরও বেড়ে গেল। ওটা কোথায়? তিনি বললেন, ওপরের স্টাডি রুমে। ঘরের বাতাস আবার ভারী হয়ে গেল। আমি ধীরে উঠে দাঁড়ালাম। আমাকে সেটা দেখতে হবে। রাশেদ মাথা নাড়ল। চলো। আমরা তিনজন সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। এবারের সিঁড়ি দিয়ে আমি কতবার উঠেছি, কিন্তু আজ যেন সব কিছু নতুন লাগছে। স্টাডি রুমের দরজা খুলতেই পুরনো কাঠের গন্ধ পেলাম। ঘরের কোণে একটা পুরনো আলমারি। রাশেদ সেটা খুলল। ভেতরে সত্যি একটা ছোট লাল কাঠের বাক্স। আমার বুক ধক করে উঠল। আমি ধীরে বাক্সটা হাতে নিলাম। এটা ভারী, ভেতরে কিছু আছে। আমি কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকলাম। তারপর ধীরে বাক্সটা খুললাম। ভেতরে কয়েকটা পুরনো চিঠি আর একটা ছবি। আমি ছবিটা হাতে নিলাম। ছবিতে একজন তরুণী, তার পাশে দাঁড়িয়ে আছেন রাশেদের বাবা। আমার চোখ হঠাৎ বড় হয়ে গেল, কারণ সে মেয়েটার মুখ আমার মায়ের মতো। না, ঠিক আমার মায়েরই মুখ। আমি ফিসফিস করে বললাম, এটা এটা তো আমার মা। রাশেদ আমার দিকে তাকালো। তোমার মা? আমি মাথা নাড়লাম। আমার গলা শুকিয়ে গেছে। শাশুড়ি ছবিটার দিকে তাকিয়ে রইলেন। তার মুখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, আমি আমি এই মেয়েটাকে চিনতে পারছি। আমি তাকালাম। আপনি চিনেন? তিনি ধীরে মাথা নাড়লেন। তার চোখে বিস্ময়। সে বহু বছর আগে তোমার শ্বশুরের অফিসে কাজ করত। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি ছবিটা শক্ত করে ধরে বললাম, মানে? আপনি বলছেন আমার মা
শাশুড়ি ধীরে বললেন, হয়তো সেই নারী যার কথা তোমার শ্বশুর উইলে লিখেছিলেন। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আমার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছে। আমি কিছুক্ষণ চুপ করে বসেছিলাম। হাতে ধরা ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল পৃথিবীটা যেন হঠাৎ বদলে গেছে। ছবিতে আমার মা, আর তার পাশে দাঁড়িয়ে রাশিদের বাবা। আমার গলা শুকিয়ে গেল। মা, সত্যি করে বলুন। আমি ধীরে বললাম, আমার মায়ের সাথে আসলে কি সম্পর্ক ছিল আপনার স্বামীর? শাশুড়ি কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন অনেক পুরনো একটা স্মৃতি মনে করার চেষ্টা করছেন। তারপর ধীরে বললেন, তোমার মা নাসরিন অনেক বছর আগে তোমার শ্বশুরের অফিসে কাজ করত। রাশিদ অবাক হয়ে তাকালো। আপনি আগে কখনো বলেননি তো? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। সব কথা কি বলা যায়? ঘরের বাতাস ভারী হয়ে উঠল। আমি ছবিটা শক্ত করে ধরে বললাম, কিন্তু এই ছবিটা কেন? আমার মা আর আপনার স্বামী একসাথে কেন? শাশুড়ি ধীরে মাথা নাড়লেন। তোমরা যা ভাবছ ব্যাপারটা ঠিক তা নয়। আমরা দুজনেই চুপ হয়ে গেলাম। তিনি ধীরে বলতে শুরু করলেন, তোমার মায়ের সাথে তোমার শ্বশুরের কোনো প্রেম ছিল না, কিন্তু এবারের আরেকজন মানুষের সাথে ছিল। আমার বুক ধক করে উঠল। কে? তিনি ধীরেই বললেন, রাশিদের চাচা। রাশিদ যেন এক ঝটকায় সোজা হয়ে বসল। চাচা? আমি হতভম্ব হয়ে গেলাম। শাশুড়ি ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, তোমার মা আর রাশিদের চাচার মধ্যে গভীর সম্পর্ক ছিল। ঘরের নীরবতাটা যেন আরো ঘন হয়ে উঠল। তিনি আবার বলতে লাগলেন, নাসরিন তখন নতুন চাকরি পেয়েছিল তোমার শ্বশুরের অফিসে। খুব পরিশ্রমী মেয়ে ছিল। সেখানে রাশিদের চাচার সাথে তার পরিচয় হয়। আমি নিঃশ্বাস আটকে শুনছিলাম। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তারা একে অপরকে ভালোবাসত। রাশিদ ফিসফিস করে বলল, আমি তো কিছুই জানতাম না। শাশুড়ি মৃদুস্বরে বললেন, কারণ বিষয়টা খুব অল্প কয়েকজন জানত। আমি ধীরে জিজ্ঞেস করলাম, তারপর? তিনি চোখ নিচু করলেন। একদিন নাসরিন জানতে পারে সে মা হতে চলেছে। আমার বুক কেঁপে উঠল। মানে? তখন আমি? তিনি মাথা নাড়লেন। হ্যাঁ, তুমি তখন তার গর্ভে। আমার চোখ ভিজে উঠল। কিন্তু পরের কথাটা যেন আরো বড় ঝড় হয়ে গেল। কিন্তু সে সময়ে একটা দুর্ঘটনা ঘটে। রাশিদ উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছিল? শাশুড়ির গলা ধীরে কাঁপল। রাশিদের চাচা হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমরা দুজনেই স্তব্ধ হয়ে গেলাম। নাসরিন তখন মাত্র 1 মাসের গর্ভবতী। আমার মাথা যেন ঘুরে উঠল। তিনি আবার বললেন, হঠাৎ করে সবকিছুই বদলে গেল। নাসরিন একা হয়ে গেল। সমাজের ভয়, মানুষের কথা, সবকিছু তাকে ঘিরে ধরেছিল। আমি ধীরে বললাম, তাহলে আমার কি হলো? তিনি আমার দিকে তাকালেন। তোমার শ্বশুর তখন তাকে সাহায্য করেছিলেন, অফিসে কাজ দেওয়া, চিকিৎসার খরচ, সব কিছুতেই। আমি ছবিটার দিকে তাকালাম। তাই এই ছবি? তিনি মাথা নাড়লেন। হ্যাঁ, মানুষ যেন ভুল না বোঝে তাই সব কিছু গোপন রাখা হয়েছিল। রাশেদ ধীরে বলল, তারপর? শাশুড়ি বললেন, কয়েক মাস পরে নাসরিন আরেকজন মানুষকে বিয়ে করে। আমার বুক আবার কেঁপে উঠল। কে? একজন শিক্ষককে। আমি ফিসফিস করে বললাম, মানে? যাকে আমি এতদিন বাবা বলে জানতাম। তিনি মাথা নাড়লেন। হ্যাঁ, তিনি জানতেন না যে তুমি তার নিজের মেয়ে নও। নাসরিন আর কখনো অতীতের কথা কাউকে বলেনি। ঘরের ভিতর গভীর নীরবতা। আমি ধীরে বসে পড়লাম। মাথার ভেতর যেন হাজারটা চিন্তা ঘুরছে। আমি ধীরে বললাম, তাহলে আমি? রাশেদ আমার দিকে তাকালো। আমি ধীরে বললাম, আমি রাশেদের চাচার মেয়ে। রাশেদ নিঃশ্বাস ফেলল। মানে? তুমি আমার চাচাতো বোন? ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। এই সত্যটা আমাদের দুজনকে যেন ভেঙে দিল। আমি ধীরে বললাম, কিন্তু মা কেন আমাকে কখনো বলেননি? ঠিক তখনই আমার চোখ আবার লাল বাক্সটার ভেতরে পড়ল। কারণ সেখানে এখন একটা খাম পড়ে আছে। খামের ওপর লেখা, নাসরিনের মৃত্যুর পরে মেহেরিনকে দেওয়া হবে। আমি মায়ের চিঠিটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। মনে হচ্ছিল চারপাশের সব শব্দ যেন হারিয়ে গেছে। শুধু মাথার ভেতর একটা কথাই ঘুরছে, আমি রাশিদের চাচার মেয়ে। ঠিক তখনই শাশুড়ি আমার হাত থেকে চিঠিটা নিয়ে বললেন, না, আর কোনো সত্য জানতে হবে না, আর কোনো চিঠি পড়তে হবে না। যতটুকু তোমরা জানতে পেরেছ এটাই অনেক। আমি আর কিছু বললাম না। রাশেদ ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তার মুখে অদ্ভুত এক চিন্তার ছাপ।
শাশুড়ি নিচু গলায় বললেন, নাসরিন খুব ভালো মেয়ে ছিল, কিন্তু ভাগ্যটা ওর খুব কঠিন ছিল। আমি ধীরে জিজ্ঞেস করলাম, আপনি কি আমার মাকে কাছ থেকে চিনতেন? তিনি মাথা নাড়লেন। হ্যাঁ, কয়েকবার দেখেছি। খুব শান্ত, ভদ্র মেয়ে ছিল। আমি চিঠিটার দিকে তাকিয়ে বললাম, তাহলে মা, আমার মা একা এত কিছু সহ্য করেছে? তিনি নিঃশ্বাস ফেললেন। সে কাউকে কষ্ট দিতে চাইতো না, তাই সব চুপচাপ সহ্য করেছিল। ঘরের ভেতর আবার নীরবতা। কিছুক্ষণ পরে রাশেদ ফিরে এসে ধীরে বলল, মানে, তুমি আমার চাচার মেয়ে? আমি মাথা নিচু করলাম। হ্যাঁ। সে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমি ছোটবেলায় চাচাকে খুব ভালোবাসতাম। উনি খুব হাসি খুশি মানুষ ছিলেন। শাশুড়ির চোখে স্মৃতি ভেসে উঠল। হ্যাঁ, সবাই তাকে ভালোবাসত। আমি ধীরে বললাম, তাহলে উনি জানতেন যে আমি তার সন্তান? শাশুড়ি বললেন, সম্ভবত জানতেন, কিন্তু দুর্ঘটনার কারণে তার কিছু করার সুযোগ পাননি। আমি জানালার দিকে তাকালাম। মনে হচ্ছিল পৃথিবীটা যেন নতুন হয়ে গেছে। এতদিন যাকে বাবা বলে জেনেছি, তিনি আমার জন্মদাতা নন। আর যাকে কখনো দেখিনি, তিনি আমার আসল বাবা। তবুও আমি ধীরে বললাম, আমার বাবা একজনই, যাকে আমি ভালোবাসি, যিনি আমাকে মানুষ করেছেন। আমি তাকে কখনো ছোট ভাবতে পারবো না। রাশেদ মাথা নাড়ল। এটাই সবচেয়ে বড় কথা। কিছুক্ষণ নীরবতা। তারপর সে বলল, মেহরিন, একটা কথা বলবো? বলো। সে ধীরে বলল, এই সত্যটা জানার পর আমাদের সম্পর্কটা নতুন করে শুরু করতে হবে। আমার বুক কেঁপে উঠল। হ্যাঁ, আমি গভীর শ্বাস নিলাম। আমরা তো জানতাম না এই সত্যটা, কিন্তু এখন জানি। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ঠিক তখনই শাশুড়ি শান্ত গলায় বললেন, জীবনে অনেক সময় এমন সত্য সামনে আসে যেটা কেউ আগে জানতো না। তখন মানুষকে ধীরে ধীরে সিদ্ধান্ত নিতে হয়। রাশেদ বলল, আমাদের একটু সময় দরকার। হ্যাঁ, সময় দরকার। আমি লাল বাক্সটার দিকে তাকালাম। এত বছর ধরে একটা ছোট বাক্সের ভিতরে লুকিয়েছিল আমার জীবনের সবচেয়ে বড় সত্য। আমি ধীরে বাক্সটা বন্ধ করে দিলাম। মনে হচ্ছিল একটা অধ্যায় শেষ হলো, কিন্তু সামনে যে পথ, সেটা এখনো পরিষ্কার না। সেদিন রাতটা আমরা কেউ ঠিকমতো ঘুমাতে পারিনি। সকালে ফজরের আজান ভেসে আসছিল। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই রাশেদ এসে পাশে দাঁড়ালো। সারা রাত ভাবলাম, কি ভেবেছ? সে ধীরে বলল, আমাদের জীবনটা কি একটা ভুলের জন্য ভেঙে ফেলব? আমি চুপ করে রইলাম। সে আবার বলল, আমরা যখন বিয়ে করেছি তখন কেউ এই সত্যটা জানতো না। আমরা একসাথে জীবন শুরু করেছি। আমি ধীরে বললাম, কিন্তু এখন তো জানি। সে মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু এই সত্যটা আমাদের তৈরি করেনি। আমি তাকিয়ে রইলাম। আমাদের সম্পর্ক তৈরি হয়েছে বিশ্বাস দিয়ে, ভালোবাসা দিয়ে। আমরা একে অপরকে মানুষ হিসেবে বেছে নিয়েছি। আমার চোখে পানি চলে এলো। ঠিক তখনই শাশুড়ি এসে দাঁড়ালেন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তোমরা দুজন কি চাও? আমি বললাম, আমি রাশেদকে হারাতে চাই না। রাশেদ বলল, আমিও না। শাশুড়ি মৃদু হাসলেন। তাহলে নতুন করে শুরু করো। ঘরের ভেতর যেন শান্তি নেমে এলো। রাশেদ আমার হাতটা ধরল। আমরা অতীত বদলাতে পারবো না, কিন্তু ভবিষ্যৎ আমরা গড়তে পারি। আমার চোখ ভিজে গেল। আমি মাথা নাড়লাম। সেদিন আমরা আবার একসাথে বসেছিলাম। সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল, কিন্তু একটা জিনিস বদলে গেছে। আমরা এখন জানি, জীবনের সত্য সবসময় সহজ হয় না। কখনো সত্য মানুষকে ভেঙে দেয়, আবার সেই সত্যই মানুষকে আরো শক্ত করে। আমি মনে মনে মাকে বললাম, তুমি ভয় পেয়েছিলে সত্যটা আমাকে কষ্ট দিবে, কিন্তু এই সত্যই আমাকে নিজের জায়গা বুঝতে শিখিয়েছে। রাশেদ আমার দিকে তাকিয়ে হাসল। এই গল্পে অনেক ঝড় ছিল, অনেক প্রশ্ন ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা একটাই জিনিস খুঁজে পেয়েছি, ভালোবাসা। আর সেই ভালোবাসাই আমাদের আবার এক করে দিয়েছে। সমাপ্ত। কেমন লাগলো গল্পটি? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।